ছোট ছোট ইম্পর্টেন্ট জিনিসগুলো প্রথমে হচ্ছে আমরা আজকে বেসিক্যালি কাজ করব ডেট ফাংশন নিয়ে। আবার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখন ডেট ফাংশন নিয়ে কাজ করব কি রকম। এখন দেখেন, আপনি হয়তো দেখা গেছে যে হয়তো কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছেন, বা ধরেন আপনি কোনো একটা টাস্ক করতেছেন, যেটা ধরেন যে কাজটা শুরু হয়েছে আপনার কাছে, কাজটা কবে শুরু হয়েছে এখানে স্টার্টিং ডেট আপনার কাছে আছে, আপনার কাছে কাজের ডিউরেশনটা আছে যে কাজটা কত দিনের বা কত মাসের। তারপরে ধরেন এই কাজের এক্সপায়ারি ডেট যেটা, এক্সপায়ারি ডেটটা ধরেন আপনার কাছে নাই। হ্যাঁ, ধরেন এক্সপায়ারি ডেটটা আপনার কাছে নাই, আপনার কাছে শুধু দেয়া আছে যে কাজটা কবে শুরু হয়েছে আর কাজটা হচ্ছে কবে শেষ হবে। ধরেন এগুলো তো জানুয়ারি মাস, এগুলার আমি ধরেন মে মাস করে দেই। তো এগুলারে আমি মে মাস করে দিলাম, তাইলে আমার জন্য সুবিধা, আপনাদের বুঝতে সুবিধা আর কি। আচ্ছা, দেখেন, বুঝেন আগে আমার এখানে কি আছে, আমার একটা কাজের শুরুর ডেট আছে, যে এই কাজটা কবে শুরু হবে স্টার্টিং ডেট আছে। আপনাকে আমি বলে দিলাম যে আপনার ধরেন এই প্রথম যে প্রজেক্টটা, এটার ডিউরেশন আছে 4 মাস, এটা 4 মাস ধরে চলবে। 2 তারিখে যে কাজটা শুরু হয়েছে এটা চলবে 2 মাস। 3 তারিখে যে কাজটা শুরু হয়েছে এটা ডিউরেশন আছে 6 মাস। এইরকম প্রত্যেকটা কাজের শুরুর ডেট আছে, আর আপনাকে ডিউরেশন বলে দিচ্ছি যে এটা এতদিন চলবে। এখন আপনাকে আমি বলতেছি যে এক্সপায়ারি ডেটটা বের করতে। তাহলে এখন আপনি এক্সপায়ারি ডেটটা কিভাবে বের করবেন আমাকে বলেন তো। আপনার স্টার্টিং ডেট আছে, আপনি জানেন এটা কতদিন চলবে, এখন এটা শেষ হবে কবে, এটা আপনি বের করবেন কিভাবে। এখন আপনি মে মাসের স্টার্টিং ডেট 19 তারিখ, তাহলে জুন, জুন 19, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর 19 তারিখে শেষ হবে, 6 মাস। 6 মাস। আচ্ছা, এখন আপনার মাঝে তো এমনও আছে যে কতগুলা মাসে হচ্ছে আপনার 31 দিন, 30 তারিখ। কতগুলাই আছে 30 দিন, সেই ক্ষেত্রে আপনি হিসাবটা করবেন কিভাবে। ক্যালেন্ডার ধরে ওটা হিসাব করবো না, একেবারে ক্যালেন্ডার ইয়ার ধরে নিবে। এখন দেখেন, জিনিসটা হচ্ছে আমি যদি মুখে মুখে করি আমার এখানে সময় লাগবে অনেক, কারণ কোনো মাসে আছে 30 দিন, কোনো মাসে 31 দিন। সো এটা হচ্ছে আমার জন্য একটা সমস্যা। তারপরে ধরেন হচ্ছে এখন তাইলে আমি কি করতে পারি, এখন আমি এক্সেলে এই যে এক্সপায়ারি ডেট, মানে আমি তো আলটিমেটলি আমার প্রজেক্টের ডেডলাইনটা জানতে চাচ্ছি যে এটা কত তারিখ শেষ হবে, মানে এটার এক্সপায়ারি ডেটটা। এখন এখানে দুইটা জিনিস, দুই রকম থাকতে পারে কেস। আপনাকে ডিউরেশন হয়তো মাস দেয়া থাকতে পারে এইভাবে যে মাস, অথবা দেয়া থাকতে পারে দিন হিসাবে যে 130 দিন, 150 দিন, বা ধরেন 25 দিন, 30 দিন। দুইটার ক্ষেত্রে দুই রকম। এখন আমরা মাস দিয়ে হিসাব করি, আমাকে এক্সপায়ারি ডেট বের করতে হবে যে আমার প্রজেক্টটা কবে শেষ হবে। এইখানে আমার দেয়া আছে মাস হিসাবে। মাস হিসাবে যখন দেয়া থাকবে তখন আমার যেই ফাংশনটা ব্যবহার করতে হবে, এই ফাংশনটার নাম হচ্ছে ই ডেট। ডেটের আগে একটা ই বসবে, ই মানে হচ্ছে এক্সপায়ার। ই ডেট মানে হচ্ছে এক্সপায়ার ডেট, মানে এই প্রজেক্টটা শেষ হবে কবে। ই ডেট ফাংশনটা লিখে ব্র্যাকেট ওপেন করে আমি জাস্ট কি করব, সিম্পলি স্টার্টিং ডেটটা সিলেক্ট করব, কমা দিয়ে এটা ডিউরেশনটা কতদিন, এই ডিউরেশনটা আমি সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ, ফর্মুলা লেখা শেষ। বুঝতে পারছেন? এক্সপায়ারি ডেট যখন আমার মাস হিসাবে দেয়া থাকবে তখন আমি ই ডেট ফাংশনটা ব্যবহার করব। ই ডেট ফাংশনটা লিখে ব্র্যাকেট ওপেন করে আমি জাস্ট আমার স্টার্টিং ডেটের সেলটা সিলেক্ট করে দিব, আর ডিউরেশন যেই সেলে আছে ওই ডিউরেশনটা সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। দেখেন ডিউরেশনটা এক্সপায়ারি ডেট চলে আসছে। এখন জাস্ট নিচে একটা কর্নারে ক্লিক করি, বাকিগুলার এক্সপায়ারি ডেট চলে আসছে।
ক্লিয়ার? Yes. বাকিরা বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন এই যে এক্সপায়ারি ডেট পাইছি, এখন আজকে হচ্ছে ধরেন মে মাসের 20 তারিখ। আপনি জানেন যে এক্সপায়ারি ডেট হচ্ছে কি, এটা প্রথম প্রজেক্টটা শেষ হবে সেপ্টেম্বরের 19 তারিখে। তাইলে আমি আজকের ডেট জানি, শেষ হবে কবে সেইটাও জানি। এখন আপনাকে যদি আমি বলি যে একটু বলেন যে তাইলে এটা তো সেপ্টেম্বরের 19 তারিখে শেষ হবে, তাইলে টোটাল কত দিন বাকি আছে, রিমেইনিং ডেটটা জানার জন্য যে এটা শেষ হইতে আর কতদিন বাকি আছে, আপনি যদি আমাকে মুখে মুখে হিসাব বলেন, তাহলে হিসাবটা আপনি কিভাবে করবেন বলেন তো? হ্যাঁ হ্যাঁ, না ফর্মুলা না, আমি ফর্মুলা জিজ্ঞেস করি না, আমি জাস্ট প্রসেসটা জানতে চাইছি। আপনি যদি নর্মালি হিসাব করেন, মানে আপনি কিভাবে করবেন হিসাবটা, কোনটার সাথে কোনটা যোগ করবেন বা মাইনাস করবেন? এক্সপায়ারি রিমেইনিং ডেজ দরকার, যে আমার আর কতদিন বাকি আছে। এখন স্টার্টিং ডেটটা তো আমার আজকের দিন থেকে আরো 20 দিন আগেও হইতে পারে। সেই ক্ষেত্রে যদি আমি রিমেইনিং ডেজটাকে বের করার সময় এক্সপায়ারি ডেট থেকে যদি আমি স্টার্টিং ডেট মাইনাস দেই, তাইলে কিন্তু ওই যে ধরেন প্রজেক্ট তো শুরু হয়েছে আরো 20 দিন আগে, ওই 20 দিন কি বেশি অ্যাড হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, তাইলে হচ্ছে আমি কি করব, আমার যেটা করতে হবে এক্সপায়ারি ডেট থেকে আজকের ডেটটা মাইনাস করতে হবে। আজকের ডেট মাইনাস করলে তাইলে আমি বলতে পারবো যে আর কয়দিন বাকি আছে। একদম সিম্পলি চিন্তা করেন, আজকে মে মাসের 20 তারিখ, আপনার একটা পরীক্ষা আছে আগামী 27 তারিখ। আপনি যখন দিন হিসাব করেন যে আর কয়দিন বাকি আছে পরীক্ষার, কিভাবে হিসাব করেন? মানে এক্সপায়ারি ডেট পর্যন্ত কতদিন টাইম আছে সেটাই রিমেনিং ডেট। হ্যাঁ, আজকে এক্সপায়ারি ডেট পর্যন্ত, আচ্ছা ঠিক আছে। তো স্টার্টিং থেকে আজকে দুটো বাদ দিলে আপনার রিমেনিং ডে বাকি আছে এক্সপায়ারি পর্যন্ত বের হবে। স্টার্টিং ডেটের তো এখানে কোনো কাজই নাই। আমার নর্মাল কথাটা বুঝেন, আজকে 20 তারিখ, আপনার একটা এক্সাম আছে আগামী 29 তারিখে। এখন আপনি এক্সামের পড়াশোনা শুরু করছেন হচ্ছে কি মে মাসের 1 তারিখ থেকে। তাহলে আপনার আজকের ডেট থেকে এক্সপায়ারি ডেট বাদ দিতে হবে। হ্যাঁ, আজকের ডেট থেকে এক্সপায়ারি ডেট বাদ দিলেই তো আমি জানতে পারবো যে আমার পরীক্ষার আর কয়দিন বাকি আছে। এখন আমি পরীক্ষার পড়াশোনা শুরু করছি 1 তারিখ থেকে, আজকে 20 তারিখ, পরীক্ষা হলো 29 তারিখ। এখন পরীক্ষার কয়দিন বাকি আছে এটা হিসাব করার সময় কি আমি ওই 29 তারিখ থেকে কি আমি 1 তারিখ মাইনাস করবো নাকি? হ্যাঁ, 20 তারিখ মাইনাস করবো, তাইলে আমি জানতে পারবো যে আমার পরীক্ষার আর কয়দিন বাকি আছে। তো সেম এই ক্ষেত্রেও আমার প্রজেক্ট শুরু হয়েছে ধরেন 10 তারিখে, এখন আমার প্রজেক্ট শেষ হবে গিয়ে হচ্ছে এটা সেপ্টেম্বরের 19 তারিখ। আর কয়দিন বাকি আছে এটা হিসাব করার সময় তো আমার এক্সপায়ারি ডেট থেকে আজকের ডেটটা মাইনাস করতে হবে। তাইলে দেখেন এখন রিমেইনিং ডেজ, এক্সপায়ারি ডেটটা আমার মাইনাস করতে হবে। তাইলে এই যে এক্সপায়ারি ডেট আমি সিলেক্ট করলাম, এখন মাইনাস আজকের ডেট। এখন আজকের ডেট আমি তো ম্যানুয়ালিও বসাইতে পারি, কিন্তু আমি ম্যানুয়ালি বসাবো না। ম্যানুয়ালি আজকের ডেট বসাইলে যখন আমার ডেট চেঞ্জ হয়ে আগামীকালকের দিনটা আসবে, আমার একদিন কমে যাবে না এক্সপায়ারি ডেটের? তো আমি যদি স্পেসিফিক আজকের ডেটটা বসায় রাখি, ও কি আগামীকালকে ডেট অনুযায়ী আমাকে আউটকাম দিবে? ওইটা তো দিবে না। তো আমি এখানে এটা যেন ডায়নামিক্যালি প্রতিদিন ডেট আপডেটের সাথে সাথে যেন কাজ করে, এটার জন্য একটা ফাংশন আছে। এই ফাংশনটার নাম হচ্ছে টুডে। টুডে ফাংশন মানে আজকের তারিখ, টুডে মাইনাস করব। টুডে মানে আজকের দিন। এক্সপায়ারি ডেট হিসাব করার সময় অলওয়েজই তো আমার এক্সপায়ারি ডেট থেকে আজকের দিনটা মাইনাস করবো। এখন আজকের দিনটার জন্যই আমি টুডে ফাংশনটা ব্যবহার করব। এখন দেখেন রাত বাজে 10টা 34, 20 তারিখ, রাত যখন 12টা বাজা যাবে, এইটার আউটকাম কিন্তু 122-এর জায়গায় 121 হয়ে যাবে। রাত 12টা বাজলেই আমার কম্পিউটারে যখন ঘড়ির কাঁটায়
রাত 12টা বাজবে, 21 তারিখ হবে, আমার এই রিমেইনিং ডেজ 121 দিন হয়ে যাবে। কি কারণে? কারণ এই যে আমার ফর্মুলাতে টুডে ফাংশন ব্যবহার করা, এই যে টুডে ফাংশন ব্যবহার করা, বুঝতে পারছেন? এটা ক্লিয়ার? তাইলে এখন আমি যদি নিচেটা ডাবল ক্লিক করি, দেখেন বাকি সবগুলার রিমেইনিং ডেজ চলে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, এইটা গেছে হচ্ছে আপনার মাসের ক্ষেত্রে। এখন আসেন ডিউরেশন যদি আপনার দিন হিসাবে থাকে, এই যে 120 দিন, 27 দিন, 21 দিন, 279 দিন, 224 দিন, ভাইয়া এই এই সরি আমি ইন্টারাপ্ট করতেছি ভাইয়া, আমি আজকে ক্লাসটা করতে পারতেছি না, আমার খুব মাথা ব্যথা হচ্ছে, আমার সকালে উঠতে হবে। আচ্ছা আপু, সমস্যা নাই, আপনি তাহলে একটু ক্লাস ভিডিওটা একটু দেখে নিয়েন কালকে। কালকে দেখছি আমি সাবমিট করে আচ্ছা দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, যখন হচ্ছে আপনার দিন হিসাবে থাকবে, মাস হিসাবে না থেকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইডেট ফাংশন কাজ করবে না, কারণ ইডেট ফাংশনটা অলওয়েজ হচ্ছে মাস হিসাবে, মাসের জন্য কাউন্ট করে। এই ক্ষেত্রে আপনাকে স্টার্টিং ডেটটা সিলেক্ট করে ম্যানুয়ালি প্লাস সাইন দিয়ে ডেজটাকে সিলেক্ট করে দিতে হবে। যখন দিন হিসাবে আপনি কাউন্ট করবেন, সেই ক্ষেত্রে ইডেট ফাংশন কাজ করবে না। আপনার যদি এখন ধরেন 224 আছে, এইখানে আমি কাউন্ট করার জন্য ইডেট ফাংশন ব্যবহার করি, ও কিন্তু 224 দিন কাউন্ট না করে ও কাউন্ট করবে 224 মাস। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, এখন এন্টার দেই, দেখেন ও কিন্তু দিন হিসাবে আমাকে এক্সপায়ারি ডেট দিয়ে দিতেছে কাউন্ট করে। সো রিমেইনিং ডেজ ওইটা ওই আগের মতোই, এক্সপায়ারি ডেট থেকে মাইনাস করব টুডে ফাংশন, ব্র্যাকেট ক্লোজ, যেই কয়দিন বাকি আছে ওই কয়দিন অনুযায়ী এইখানে আপনাকে কাউন্টিং দিবে। এখন দেখেন রিমেইনিং ডেজ বাকি আছে, এখন আপনি চাচ্ছেন এই রিমেইনিং ডেজ যদি ধরেন এইখানে এই এতটুকু রিমেইনিং ডেজ আপনি চাচ্ছেন যদি 30 দিনের নিচে চলে আসে, তাহলে এটা আপনাকে ইয়েলো কালার শো করবে। তাইলে এটা আমরা কোথা থেকে দেখাইতে পারি বলেন তো? দেখাইছি আপনাদের আগে। কন্ডিশনাল ফরম্যাটিং এর সেল ভ্যালুটাকে আমার করে দিতে হবে হয় লোয়ার দেন অথবা লোয়ার দেন অর ইকুয়াল। এখন আমি 30 তে দিয়ে আমি প্রিভিউতে গিয়ে আমি এটা কালার টালার সেট করে দিলাম, ও আমাকে ওই 30 ডেজ এর নিচে আসলে অটোমেটিক্যালি ওই কালার শো করবে। তাহলে সুবিধাটা কি, আমার যখন প্রজেক্টের ডিউরেশনটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন স্ল্যাব অনুযায়ী কমতে থাকবে, এক একটা বারে আসতে থাকবে, ও আমাকে সেই অনুযায়ী কালার দিবে। তাইলে এটা আমার জন্য ইজিয়ার ট্র্যাক করার জন্য, তাই না? সো এই হচ্ছে ডেট ফাংশন। এখন হচ্ছে একটা জিনিস দেখাই, ধরেন এখন এমন হইতে পারে, ধরেন আমি এই যে উইকিপিডিয়াতে আসছি, এখন উইকিপিডিয়াতে আইসা এখন ধরেন আমি এখানে ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ লিখে সার্চ দিছিলাম, দিছি, এখন এই পেজটা আসছে, দেখেন এখানে ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ, স্ক্রল করতেছি, দেখেন এখানে সবগুলা জেলার নাম আছে, একটা টেবিল আছে যে লিস্ট অফ ডিস্ট্রিক্টস, এখানে দেখেন ডিভিশন, ডিস্ট্রিক্ট, কোন জেলার এস্টাবলিশমেন্ট কত, এরিয়া কত, পপুলেশন কত, ডেনসিটি কত, সব দেয়া আছে। আমি চাচ্ছি এই টেবিলটাকে ডাউনলোড করতে। এখন এইটাকে যদি আমি কপি পেস্ট করে এইখান থেকে নিতে চাই, এটা কিন্তু আমি যেইভাবে চাচ্ছি সেইভাবে কিন্তু এক্সেলে আমি এটাকে নিতে পারবো না। দেখেন সেইভাবে আমাকে শো করবে না। ধরেন আমি এটা কপি পেস্ট করলাম, এখন এইখানে এসে যখন পেস্ট করছি, দেখেন এটা কিন্তু প্রপারলি আসে নাই, মানে এটা ফরম্যাটিং এর ইস্যু আছে, আমার এখানে অনেক কিছু আবার গুছাইতে হবে। সো এটা কিন্তু ঝামেলা। কিন্তু আমি যদি একটা কাজ করি, এই পুরা টেবিলটাকে, এই পুরা টেবিল লিস্টটাকে আমি এক্সেল এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি,
সেই ক্ষেত্রে কিভাবে করব দেখেন, আপনি যখন কোনো ওয়েবসাইট থেকে যে কোনো টেবিল লিস্ট এগুলা যদি ইম্পোর্ট করতে চান এক্সেলে, আপনি যেই সেলটা থেকে টেবিলটা শুরু করতে চান, ধরেন আমি একদম এই কর্নার থেকে শুরু করতে চাই, এই কর্নারে সেল সিলেক্ট করে ডাটা মেনুতে গেলাম, এই যে ডাটাতে গিয়ে সিলেক্ট করলাম, এই যে দেখেন ফ্রম ওয়েব, এই যে দেখছেন ফ্রম ওয়েবে ক্লিক করলাম। এখন দেখবেন একটা টেবিল আসবে, ছোট্ট একটা বক্স, এই যে বক্স আসছে, এইখানে বলতেছে ইউআরএল দিতে। ইউআরএল মানে হচ্ছে ওয়েবসাইটের লিংক দিতে বলছে, এই যে উপরের যে লিংকটা কোন ওয়েবসাইটে কোন পেজে আছে, এই যে এই পেজে আছে এই লিংকে, এই লিংকটাকে আমি কপি করে এক্সেলের এখানে বসায় দিব, বসায় দিয়ে ওকে দিলাম। দেখেন ওইটা লোড হইতেছে, এই যে দেখেন নেভিগেটর একটা টেবিল আসছে, নেভিগেটরের এখানে এটা দেখেন লোড হইতেছে, এই যে স্ক্রল করতেছে। ও এখন কি করতেছে, ওই পুরা ওয়েবসাইটের পেজটাতে যা যা আছে সব কিছু এই যে নিয়ে আসছে। দেখেন ডকুমেন্টে ক্লিক করলাম, এই যে একটা ডকুমেন্ট লিস্ট অফ ডিস্ট্রিক্টস, এটাতে ক্লিক করলাম, দেখেন এই যে টেবিলটা এইভাবে শো করতেছে। আরো অনেকগুলা টেবিল আছে ছোট ছোট, এই যে এরকম ওই ওয়েবসাইটের পেজেই কিন্তু এগুলা সব শো করতেছে, কতগুলা টেবিল আছে। তা আমার দরকার এইটা, এই যে লিস্ট অফ ডিস্ট্রিক্টস, এটা দরকার না? জাস্ট এটা সিলেক্ট করে দিলাম, এই যে লোড, দেখেন লোডে ক্লিক করলাম। এখন দেখেন কি হইতেছে, এই যে দেখেন এক্সটার্নাল ডাটা, গেটিং ডাটা, দেখছেন একদম সুন্দর মতো চলে আসছে না টেবিল? টেবিলটা সুন্দর মতো আসছে না? দেখেন এই যে এইখানে দেখেন আমি বাইরে যখন ক্লিক করতেছি, এই যে টেবিলটার বাইরে যখন ক্লিক করতেছি, উপরে খেয়াল করেন অ্যাক্রোবেট, এই যে হেল্প অ্যাক্রোবেট, এরপরে কিন্তু আর কোনো মেনু নাই, কিন্তু যখনই টেবিলের ভিতরে ক্লিক করতেছি, উপরে অ্যাক্রোবেটের পরে ডিজাইন এবং কোয়েরি নামে দুইটা মেনু আসছে। এখন ডিজাইনে ক্লিক করে আমি যদি এইখান থেকে এই যে ডিজাইন, এখান থেকে আমি আমার ইচ্ছা মতো ডিজাইন চয়েস করতে পারতেছি, যে এটাকে আমি কিভাবে দেখতে চাচ্ছি। তো এইখান থেকে আমি এটাকে ধরেন আমি এই টেবিলটাই রাখলাম, এই ডিজাইন রাখলাম। তা আপনি এইখান থেকে দেখেন এখন কি সুন্দর, এখানে দেখেন আমার পুরা এই যে ডিভিশন ওয়াইজ চলে আসছে, কিন্তু ডিভিশন, বরিশাল ডিভিশনের কোনগুলা এগুলা, চিটাগাং ডিভিশনে কোনগুলা এগুলা, ঢাকা ডিভিশনে কোনগুলা, খুলনা রাজশাহী, একদম ডিভিশন ওয়াইজ প্রত্যেকটা জেলার ইয়া চলে আসে। এখন ধরেন আমি যদি ডাটা ভ্যালিডেশন করতে চাই, আমার যদি 64 জেলার লিস্ট লাগে, আমার কি 64 জেলার লিস্ট টাইপ করার দরকার আছে? আমি কিন্তু যে কোনো জায়গায় ডাটা ভ্যালিডেশন করলে এইভাবে আমি জেলার নাম আমি ডাউনলোড করে নিতে পারি না? করে আমি শুধু ডাটা ভ্যালিডেশনের সোর্সে গিয়ে আমি এই যে 64 জেলা, জাস্ট এই যে সোর্সের রেঞ্জটা সিলেক্ট করে দিব, তাইলেই কিন্তু হয়ে গেল নাকি? দেখেন এই যে কাজগুলা করতেছি, এইখানে দেখেন এক একটা কাজের সাথে এক একটা কিন্তু ইন্টার রিলেটেড, যা যা দেখে আসছি এতক্ষণ। সো আপনার যদি কনফিউশন থাকে যে হ্যাঁ আমি এগুলা যে শিখছি এগুলা কোথায় ইমপ্লিমেন্ট করব, আমার কই লাগবে, দেখেন আপনি যদি এগুলাকে ইউজ করতে চান, আপনি কিন্তু জায়গার অভাব পাবেন না। আপনি রেগুলার আপনার ট্র্যাকে যা যা কাজ করেন, আপনি একটু চিন্তা করলেই দেখবেন যা যা শিখতেছেন সবগুলো ইমপ্লিমেন্ট করার জায়গা আপনি পাচ্ছেন। বুঝতে পারছেন? আচ্ছা, এইবার দেখেন একটা জিনিস শিখি, এটা হচ্ছে হাইপার লিঙ্ক করা, তো আমরা লাস্ট ক্লাসে শিখছি নাকি? হাইপার লিঙ্ক করা শিখছিলাম না? আচ্ছা, আপনি ছিলেন না, আপু ছিল। এখন দেখেন হাইপার লিঙ্ক, এখন আমরা একটা টেবিল অফ কন্টেন্ট বানাবো।
টেবিল অফ কন্টেন্ট কি? আপনারা যখন হার্ড কপি বই পড়েন বা বই কিনেন, বইয়ের মধ্যে দেখেন না সূচনা একটা পেজ থাকে, ভূমিকা, সূচিপত্র, সূচিপত্র, সূচিপত্রে কি থাকে? আপনার বইয়ের কোন পাতায় কি আছে এটা টাইটেল থাকে, আর কোন পাতায় আছে ওই নাম্বারটা মেনশন করা থাকে। আবার পিডিএফ এও কিন্তু এরকম টেবিল অফ কন্টেন্ট থাকে যে আপনি ক্লিক করলে আপনাকে ডিরেক্ট ওই পেজটাতে নিয়ে যাচ্ছে। এরকম খেয়াল করছেন? এক্সেলেও কিন্তু এটা করা যায়, এটাকে বলে টেবিল অফ কন্টেন্ট। এখন দেখেন আমরা টেবিল অফ কন্টেন্ট কি করব, আমাদের এই যে সূচিপত্রে যদি ধরি তাহলে সূচিপত্রের টাইটেল কোনগুলা, এই যে ট্যাবের যে নামগুলা এগুলাই না, এগুলাই তো। তাইলে ধরেন আমি হচ্ছে, ধরেন এই যে এইটা, ধরেন প্রথমটা নিলাম, সেকেন্ডটা নিলাম এখানে, থার্ডটা নিলাম, চারটা দিয়েই করি, চারটা দিয়ে করা আর বাকিগুলা দিয়ে করা একই। ধরেন এটা হচ্ছে টাইটেল দিলাম হেডিং, এটা দিলাম লিঙ্ক। এখন দেখেন এটাকে আমি সিলেক্ট করে এখন ম্যানুয়ালি কালার না করে আমি কি করি, এটা আমি নর্মালি করতেছি, আপনাদের টেবিলটা দেখাই। একটা হচ্ছে এই যে দেখেন এইখান থেকে আপনারা টেবিল ক্রিয়েট করতে পারবেন, এই যে ফরম্যাট অ্যাজ টেবিল, ফরম্যাট অ্যাজ টেবিলে করে ধরেন আমি এটাকে এই ফরম্যাট করতে পারি। ধরেন এগুলারে এইভাবে রাখলাম, ফিল্টার বাটন উঠায় দেই, ব্যান্ডেড রোজ দিলে দেখেন কি হয়, ব্যান্ডেড রোজ দিলে যে একটার পর একটা কালার হয়। ব্যান্ডেড রোজ তুলে যদি ব্যান্ডেড কলাম দেই তাইলে একটা কালার হবে, একটা ব্ল্যাঙ্ক থাকবে, হোয়াইট থাকবে। ফিল্টার বাটনে ক্লিক করলে ফিল্টার অপশন শো করবে, আর ফিল্টার বাটন উঠায় দিলে ফিল্টার শো করবে না। সো এগুলাই বেসিক্যালি টেবিলের কাজ। আচ্ছা এই টেবিলটাকে আমি সিলেক্ট করে আমি এটার স্টাইল চেঞ্জ করে দিই। আচ্ছা এখন ধরেন প্রত্যেকটাতে আমি লিংক লিখলাম, যেখানে আমি লিংক বসাবো যাতে ক্লিক করলে আমাকে ওই নির্দিষ্ট পেজে নিয়ে যায়। এখন দেখেন আমি এই যে লিংকে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, লিংক, দেখেন এই যে রাইট বাটনে ক্লিক করলে এই যে এই মেনু থেকে একদম লাস্টের লিংক। এখন আমরা কি করছিলাম, দেখছিলাম কি এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট, যেহেতু এই সেম ডকুমেন্টের মধ্যেই আমি অন্যান্য ট্যাবে লিংক করব, তাইলে কি প্লেস ইন দিস ডকুমেন্ট। এখন আমার এগুলো আমি কিসের সাথে লিংক করব, এই যে ট্যাবের মেনুগুলোর সাথে লিংক করব। তাইলে আমি এই যে সরি এটা তো হেডিং না, হেডিংটাকে তো আর আমি লিংক করব না, এইটাকে আমি রিমুভ করে দেই, এইটাকে দেই হেডিং আর এইটাকে দেই লিংক। এখন এই যে ক্লাস 1 ফরম্যাটিং মানে এই ট্যাবটাকে এই পেজটার সাথে আমি এই জায়গায় লিংক করব, যাতে এই লিংকে আমি ক্লিক করলেও আমাকে এই ট্যাবে নিয়ে আসবে। বুঝতে পারছেন? তাইলে আমি রাইট বাটনে ক্লিক করে লিংকে দিলাম প্লেস ইন দিস ডকুমেন্ট, এই যে এখানে ক্লাস 1 ফরম্যাটিং, এইটাকে আমি ওকে দিলাম, দেখেন লিংক হয়ে গেছে। এবং লিংক হয়েছে আমি কিভাবে বুঝলাম, কালো কালারের লেখাটা ব্লু কালার হয়ে গেছে, দেখছেন? এখন এটা রেজাল্টটা কি, আমি যখন এখানে ক্লিক করব আমাকে পাশের এই পেজে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার? এখন আমি এই যে পেজে আসলাম, এখন আমার কিন্তু ব্যাক করার জন্য ম্যানুয়ালি এখানে যাওয়া লাগতেছে, কিন্তু আমি এইখানেই যদি একটা ব্যাক মেনু করে রাখি যেইখানে ক্লিক করলে আমাকেও আবার এইখানে নিয়ে আসবে, সেইটা আমার জন্য বেটার না? কারণ এমন হইতেই পারে যে আমার হয়তো ওই মেনুতে ক্লিক করাতে একদম লাস্টের এই পেজে আসছে,
এখন ব্যাক করার জন্য আমার কি করতে হবে, এই যে এতগুলা ক্লিক করে এইখানে আসতে হবে, তো এটার কোনো দরকার নাই। তা আমি এইখানে একটা মেনু ক্রিয়েট করে রাখবো, এইখানে ক্লিক করলে ও আমাকে একদম ফ্রন্ট পেজে নিয়ে আসবে। এইটা হইলেই তো আমার জন্য বেটার নাকি? বুঝতে পারছেন? জি আচ্ছা, তাইলে এই লিঙ্কে ক্লিক করে আমি এই পেজে আসলাম। ধরেন আমি এই পেজের এই জায়গাতে একটা মেনু ক্রিয়েট করি, ধরেন আমি লিখলাম যে ব্যাক টু টপ আমার বোঝার জন্য। তো ব্যাক টু টপ লিখলাম, এখন এইটাকে আমি রাইট বাটনে ক্লিক করে এইটাকে লিংক করে দেই। এইটাকে লিংক করে দিব কি, প্লেস ইন দিস ডকুমেন্ট, এইটাকে ক্লিক করব কোন জায়গায়, একদম ফার্স্ট ট্যাবে না, যেখানে আমার সূচিপত্র, কারণ আমি তো সেইখানেই যেতে চাচ্ছি। তাহলে এই যে শীট 1 এটাকে ক্লিক করে দেই, ওকে। এখন দেখেন এইটা ব্লু কালার হয়ে গেছে। টেক্সটের কালারটা এটারে ধরেন আমি একটু হোয়াইট করে দিই। এখন যখন এইখানে ক্লিক করতেছি ও কিন্তু আবার এই ফ্রন্ট পেজে চলে আসতেছে। এইটার টাইটেলটাকে আমি দেই অ্যাপেন্ডিক্স, মানে সূচিপত্র। সেকেন্ড পেজ টেক্সট টু ফাংশন, এটাকে রাইট বাটনে ক্লিক করে লিঙ্ক, এইটাকে লিঙ্ক করব কিসের সাথে, সেকেন্ড ট্যাবের সাথে, এই যে টেক্সট ফাংশন, যেহেতু এটা ক্লাস 2 টেক্সট ফাংশন, ওকে। ক্লিক করলাম, দেখেন ও এখন সেকেন্ড ট্যাবে চলে আসছে। সেকেন্ড ট্যাবে ধরেন আমি এইখানে একটা মেনু ক্রিয়েট করি। আচ্ছা, এইখানে একটা শর্টকাট করতে পারেন, এইটাকে তো অলরেডি ব্যাক টু টপ করা আছে ফার্স্টটা, এইটাকে আপনি কপি করে এইখানে এনে পেস্ট করে দেন। এইটা আপনার বারবার ক্রিয়েট করার দরকার নাই। ক্লিক করি, দেখেন রেফারেন্স ইনভ্যালিড, কাজ করছে? কাজ করে নাই, কারণ আপনি যদি এইখান থেকে শর্টকাটে কপি পেস্ট করে নিয়ে আসেন, ও কাজ করবে না, কারণ ও কিন্তু ওইটার সাথে ওই পেজ থেকে লিংক করা, এই নতুন পেজ থেকে না। সো এটাকে আমি রাইট বাটনে ক্লিক করে লিংক করি, লিংক, এইটাকে লিংক করে দিব প্লেস ইন দিস ডকুমেন্ট, এই যে অ্যাপেন্ডিক্স মানে ফ্রন্ট পেজ, ওকে। ওকে দেই, দেখেন এই যে চলে আসছে। সেম ভাবে এখন আপনি বাকিগুলাকে লিংক করেন। থার্ডটাকে লিংক করব প্লেস ইন দিস ডকুমেন্টে গিয়ে বেসিক ক্যালকুলেশন। ফোর্থটাকে লিংক করব আমি ডাটা ভ্যালিডেশন, যেহেতু এটা ডাটা ভ্যালিডেশনের পেজ, যখন যেটাতে ক্লিক করতেছি সেই পেজে চলে গেছে। তাহলে এইখানে আমি ধরেন এই যে ব্যাক ইনটু টপ, এটাকে নতুন করে ক্রিয়েট করি, লিংক অ্যাপেন্ডিক্সে মানে ফার্স্ট পেজে, ওকে। ক্লিক করব, এই যে প্রথম পেজে চলে আসছে। 4 নম্বরটা এইটাকে ধরেন লিংক করে দেই, ডাটা ভ্যালিডেশন, ওকে। ক্লিক করলাম, এটা কোথায় দিচ্ছি, প্লেস ইন দিস ডকুমেন্ট, ও এই যে অ্যাপেন্ডিক্স। এখন যখন ক্লিক করতেছি দেখেন এইখানে চলে আসছে। এইভাবে আপনি এইখানে আনলিমিটেড ট্যাব যত আপনার থাকবে, আপনি টোটাল 72টা ট্যাব অ্যাড করতে পারবেন এখানে। আপনি চাইলে প্রথম পেজে একটা সূচিপত্র বানাইলেন, প্রত্যেকটা ট্যাবের নাম অনুযায়ী সেগুলাকে লিংক করে দিলেন। এখন আপনি 72 নম্বর পেজে কাজ করতেছেন, সেইটার ব্যাকে ক্লিক করলে আপনাকে ফার্স্ট পেজে নিয়ে আসবে। আপনার নিচের এই ব্যাক আর ফরওয়ার্ডে গিয়ে আপনার এইভাবে ম্যানুয়ালি আসতে হবে না। সো এটা বুঝতে পারছেন? এই এই জিনিসটাকে বলে হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। যে আপনি একটা সূচিপত্র বানাইছেন, সূচিপত্রটার কাজ হচ্ছে ও আপনাকে আপনার কাজটাকে সহজ করে দিবে। সো এটা ক্লিয়ার? জি আচ্ছা, আচ্ছা, ডেট ফাংশনের এখানে আরেকটা জিনিস দেখাই, রিমাইন্ডার। এখানে তো কন্ডিশনাল ফরম্যাটিং অনুযায়ী আপনি তো ধরেন একটা কালার টালার করে সেট করতে পারবেন। লাস্ট ক্লাসে আমরা ইফ ফাংশন নিয়ে কাজ করছিলাম। ইফ ফাংশনে লাস্ট ক্লাসে আমরা ডিজিট নিয়ে কাজ করছি, ভ্যালু নিয়ে।
এইখানে আপনাদের আমি ইফ ফাংশনের টেক্সটের ব্যবহারটা দেখাই। দেখেন ইকুয়াল ইফ, আমি একটু ফাস্ট যাই, মানে এইখানে আসলে আপনাকে ওই আরো ভাইঙ্গা বোঝানোর কিছু নাই, কারণ লাস্ট ক্লাসে যথেষ্ট পরিমাণ ভেঙে ভেঙে দেখাইছি। এখন ইফ ফাংশনটা আমরা জানি কি এখানে দুইটা লজিক কাজ করে, একটা কন্ডিশন থাকবে, ওই কন্ডিশনের একটা আউটকাম থাকবে। তো এখন ধরেন আমি এখানে একটা ক্রাইটেরিয়া দেই যে আমার এই যে রিমেইনিং ডেজ, এইটা যখন ধরেন আমি দেই এটা 60 ডেজের যদি নিচে চলে আসে, তাইলে ও আমাকে একটা অ্যালার্ম দিবে। অ্যালার্মটা টেক্সটে দিবে, কোনো ভ্যালুতে না। ধরেন ও আমাকে 60 ডেজের নিচে আসলে ও আমাকে একটা অ্যালার্ম দিবে যে প্রায়োরিটি ওয়ার্ক বা প্রায়োরিটি টাস্ক, এইরকম একটা অ্যালার্ম দিবে। তাইলে আমার প্রথম কন্ডিশনটা কি, এই রিমেইনিং ডেজ এইটা কি হবে, লেস দেন অর ইকুয়াল 60 হবে। যদি হয় তাইলে কি হবে, আমাকে ও একটা আউটকাম দিবে, এটা হচ্ছে প্রায়োরিটি টাস্ক। এখন আপনাদেরকে প্রথম দিকে একটা ক্লাসে ওই যে কাউন্টিভ ফাংশনের সময় আমি বলছিলাম, আপনাদের কি মনে আছে, যদি আপনারা আউটকাম টেক্সট চান তাইলে ওই টেক্সটটাকে কিসের মধ্যে দিতে হয়, মনে আছে? আবার বলেন তো। মানে কাউন্টিভ ফাংশনের ক্ষেত্রে আমরা যে কাউন্ট করছিলাম, ঢাকাতে 5 জন আছে, চিটাগাঙে 6 জন আছে। এখন আমার ফর্মুলা যখন লিখছিলাম, আমার তো স্পেসিফিক লিখে দিতে হয়েছিল যে কাউন্টিভের রেঞ্জটা দিয়ে বলে দিতে হয়েছিল যে ঢাকা, চিটাগাং। তো এই টেক্সটটাকে আমরা কিসের মধ্যে লিখছিলাম, জেনারেটর না, ইনভার্টেড কমার মধ্যে। আচ্ছা ইনভার্টেড। হ্যাঁ, ইনভার্টেড কমার মধ্যে। তাইলে এখন এইখানে আমি একটা আউটকাম চাচ্ছি প্রায়োরিটি টাস্ক। প্রায়োরিটি টাস্ক জিনিসটা হচ্ছে টেক্সট, তাইলে এটাকে আমি ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, প্রায়োরিটি টাস্ক। সো ইনভার্টেড কমা ক্লোজ কমা। এখন আমরা কি বলছিলাম, ইফ ফাংশনে আমি যদি স্পেসিফিক এইটাই রেজাল্ট চাই, তাইলে আমাকে এক্সাক্ট ম্যাচ করার জন্য 0 দিতে হবে, 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার দেই। দেখেন প্রথমটা 0 আসছে, কেন আসছে, কারণ আমার যে ক্রাইটেরিয়া ছিল 60 ডেজের নিচে অথবা 60 ডেজের সমান, এই ক্রাইটেরিয়ার মধ্যে কি এটা পড়ছে 122? না ভাইয়া। পড়ে নাই। এখন যদি আমি এটাকে ডাবল ক্লিক করি, দেখেন নিচে আসছে। প্রায়োরিটি টাস্ক কয়টায় আসছে, একটার মধ্যেই আসছে, কারণ ওই একটাই কন্ডিশন ফিল আপ করছে, যেটা হচ্ছে 55। আচ্ছা, এইখানে 0 দিয়ে আসছে। এখন আমি চাচ্ছি যেগুলা ক্রাইটেরিয়া ম্যাচ করবে না ওগুলা 0 থাকবে না, ওগুলো একদম ব্ল্যাঙ্ক থাকবে। সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমি যেটা করব, ইফ ফাংশন ফর্মুলাটা আগের মতোই লিখি, গ্রেটার দেন, ধরেন লেস দেন অর ইকুয়াল, আমি 60 না দিয়ে ধরেন 80 দিলাম, কমা দিলাম, প্রায়োরিটি টাস্ক 80 দিছি বেসিক্যালি যেন আরো একটা দুইটা ক্রাইটেরিয়া যেন এটার মধ্যে ম্যাচ করে, ওই জন্য। যেহেতু আমি চাচ্ছি 0 না, এটার একদম ব্ল্যাঙ্ক থাকবে, তাইলে আমি দুইটা ইনভার্টেড কমা দিয়ে দিব, ব্র্যাকেট ক্লোজ। কি বলছিলাম, দুইটা ইনভার্টেড কমা মানে এটা ব্ল্যাঙ্ক থাকবে, এন্টার। এখন দেখেন যেটা ক্রাইটেরিয়া ম্যাচ করে নাই ওগুলা ফাঁকা। বুঝতে পারছেন? জি ভাইয়া। আপু বুঝতে পারছেন? হ্যাঁ, আবার একটু ইয়ে করুন। আচ্ছা দেখেন, লাস্ট ক্লাসে যে আমরা করছিলাম ইফ ফাংশন, ইফ দিয়ে যখন কাজ করছিলাম আমাদের ওইখানে কি দুইটা লজিক কাজ করছিল না? একটা কন্ডিশন ছিল, ক্রাইটেরিয়া ছিল, যে এই ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তাহলে সেইটা অনুযায়ী আমাকে সে রেজাল্ট দিচ্ছে নাকি? এটাই তো ছিল নাকি? জি। গতকালকে রেজাল্টটা ছিল আমাদের ডিজিট। ধরেন আমাদের ম্যাচ ক্রাইটেরিয়া কি ছিল, 20 লাখ টাকার সেল করলে ও 10% ইনসেনটিভ পাবে, 20 লাখ টাকার উপরে তখন 10% সে ওইখানে টাকার অ্যামাউন্ট আসছে, ডিজিট আসছে। কারণ আজকের ক্রাইটেরিয়াতে আমরা কি আউটকামে তো টাকা চাচ্ছি না,
ডিজিট চাচ্ছি না, চাচ্ছি হচ্ছে টেক্সট আসবে রেজাল্টে। তো আমি কি করবো, আমার প্রথম ক্রাইটেরিয়াটা দেই। আমার ক্রাইটেরিয়া কি, এই যে রিমেইনিং ডেজ, ডি কলামের 2 নাম্বার সেলে আছে রিমেইনিং ডেজ যদি লেস দেন অর ইকুয়াল 80 হয়, মানে 80 দিনের নিচে আসে, 80 দিনের নিচে আসে আমার প্রজেক্টের রিমেইনিং ডেজ, তখন ও আমাকে কি করবে, ও আমাকে একটা রেজাল্ট শো করবে। এখন গত ক্লাসের রেজাল্ট কি ছিল, পার্সেন্টেজ ভ্যালু ছিল। আজকের রেজাল্ট পার্সেন্টেজ ভ্যালু না, আজকের রেজাল্ট হচ্ছে টেক্সট আসবে। ও আমাকে কি শো করবে, প্রায়োরিটি টাস্ক। 80 দিনের নিচে চলে আসলে ও আমাকে রেজাল্ট শো করবে। এই প্রজেক্টটা হচ্ছে আমার এখন প্রায়োরিটি টাস্কে। তো আমি কি বলছিলাম, এক্সেলে যখন আপনি কোনো ফর্মুলা লেখার সময় আপনার আউটকামে আপনি টেক্সট দেখতে চান, এই যে এরকম টেক্সট, টেক্সটটাকে অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে রাখবেন। মনে আছে? সেম এই কাজটাই করছি, ইনভার্টেড কমার মধ্যে রাখছি। এখন আমার ইফ ফাংশন লেখা শেষ। এখন কি বলছিলাম, ইফ ফাংশনে আমি যেই রেজাল্টটা আমি এক্স্যাক্টলি দেখতে চাচ্ছি, এক্সাক্ট রেজাল্টটা পাওয়ার জন্য আমাকে দিতে হবে 0, যাতে ও আমার কন্ডিশনের বাইরে গিয়ে কোনো রেজাল্ট শো না করে। ব্র্যাকেট ক্লোজ, যেগুলা ক্রাইটেরিয়া ম্যাচ করবে না সেগুলা 0 শো করবে, আর যেগুলা ক্রাইটেরিয়া ম্যাচ করবে, যেমন এটা ম্যাচ করছে, এটা ম্যাচ করছে, ও আমাকে রেজাল্ট শো করছে প্রায়োরিটি টাস্ক। বুঝতে পারছেন? এইটারই আরেকটা দেখাইছিলাম পরে, যে আমি এক্সাক্ট ম্যাচ, আমি চাই না আমাকে যেগুলা ম্যাচ করবে না ওগুলা 0 দেখাক, আমি চাই ওগুলা ব্ল্যাঙ্ক থাকবে, ফাঁকা থাকবে। ওই সেলগুলা ফাঁকা রাখার জন্য আমাকে 0 যেখানে দিচ্ছিলাম কমার পরে ওই জায়গায় জাস্ট 0-র বদলে 2টা ইনভার্টেড কমা দিতে হবে, এইটাই, আর কিচ্ছু না। 2টা ইনভার্টেড কমা দিয়ে যদি আমি এন্টার দিই, ও আমাকে আর 0 গুলা দেখাবে না, ও ব্ল্যাঙ্ক দেখাবে। এটা ক্লিয়ার? সো বুঝতে পারছেন? এখন আমি যদি এই যে আমার টাস্কগুলো আসছে, এই যে প্রায়োরিটি টাস্ক, আমি যদি চাই এই প্রায়োরিটি টাস্কের এই সেলগুলোও, প্রায়োরিটি টাস্ক এই লেখাটা আসা মাত্র এগুলা ইয়েলো কালার হয়ে যাবে, তাইলে এটা আমি কোথা থেকে করব? কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর ওই স্পেসিফিক টেক্সট অপশনে গিয়ে আমি ওইখানে বক্সের মধ্যে লিখে দিব প্রায়োরিটি টাস্ক। যেখানে আপনাদের কন্ডিশনাল ফরম্যাটিং ক্লাসে আমি লিখছিলাম ঢাকা, চিটাগাং, এগুলা লিখছিলাম, ওই ঢাকা চিটাগাং এর জায়গায় আমি লিখে দিব প্রায়োরিটি টাস্ক। ওইটাকে একটা কালার সেট করে দিব, তাইলে যখনই আমার যেই সেলে প্রায়োরিটি টাস্ক লেখাটা আসবে ওই অনুযায়ী আমাকে কালার শো করবে। সো আগে যা শিখছি বা করছি এগুলোর সাথে কি মিল পান এগুলো, বা ওই জিনিসগুলা কি ইমপ্লিমেন্ট করার কি জায়গা পাচ্ছেন? সো এইটাই আর কি। তাহলে আজকে এতটুকুই থাক। এই যে ডেট ফাংশন গুলা দেখাইলাম, এগুলো একটু প্র্যাকটিস করেন। ইফ ফাংশনের টেক্সটের আউটকামের ইউজেসটা দেখাইলাম, এটা প্র্যাকটিস করেন। হাইপারলিংক ইউজ করে কিভাবে আপনি টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করবেন, এইটা প্র্যাকটিস করেন। ওয়েবসাইট থেকে ধরেন 2-3টা ওয়েবসাইট থেকে এরকম 2-3টা টেবিল ইম্পোর্ট করেন, তা মানে একটু প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে আপনার এরকম বিভিন্ন জায়গা থেকে আপনি খুব ইজিলি বিভিন্ন ডাটা হচ্ছে আপনি নিয়ে আসতে পারবেন।